সরকার সংকট নেই বললেও অধিকাংশ পেট্রোল পাম্পে দেওয়া হচ্ছে না তেল, সড়কে যানবাহনের দীর্ঘ সারি, ক্ষুব্ধ চালকরা। হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানি ও পণ্যবাহী 12টি জাহাজ, আসছে আরও 3টি। এলএনজি, এলপিজি ছাড়াও আছে ডিজেলও। তীব্র জ্বালানি এবং অর্থ সংকটে ধুকে ধুকে মরছে পোশাক শিল্প। মধ্যপ্রাচ্যের সংকট এখন মরার উপর খাড়ার ঘাম। মার্কিনীদের হত্যা বা ভয় দেখালে বেছে বেছে প্রতিশোধ। শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না, যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি। শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বেগম খালেদা জিয়া। এমন বাংলাদেশ হবে যেখানে নারী নিরাপদে থাকবেন, বললেন ডাক্তার জুবাইদা রহমান। এবং খাতা কলমে টাকার অঙ্কে খেলাপি ঋণ কমেছে 87,000 কোটি। তবে বাস্তব চিত্র ভিন্ন, কখনোই মিলবে না 94%। সরকার ঘোষণা দিয়েছে জ্বালানি তেলে সংকট নেই, কিন্তু উল্টো চিত্র পাম্পগুলোতে। এখনও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল না পাওয়ায় ক্ষোভ আর উত্তেজনা দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। তেল না পাওয়ায় পাম্প ছাড়িয়ে সড়কে গাড়ি ও মোটরসাইকেলে দীর্ঘ সারি ছড়িয়ে পড়েছে। পেট্রোল নেই, অকটেন নেই লেখা সম্বলিত পোস্টার ও ব্যানার এভাবেই ঝুলছে রাজধানীর অধিকাংশ পাম্পে। বেশিরভাগ ফিলিং স্টেশনই জনশূন্য। বিক্রয় কর্মীদের বদলে সেখানে কেবল নিরাপত্তা কর্মীদের বসে থাকতে দেখা গেছে। তেলের খোঁজে এক পাম্প থেকে অন্য পাম্প ঘুরে ব্যর্থ হয়ে অনেকেই গাড়ি নিয়ে রাস্তার পাশে বা বন্ধ পাম্পের সামনে অসহায়ভাবে অপেক্ষা করতে দেখা গেছে। 6টার থেকে লাইনে আছি, এখানে বললো যে 2টার থেকে হয়তো তেল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন তো দেখি যে তেল নাই। চেক করে দেখলাম যে তেল নাই। কালকে 2টার সময় দাঁড়ায় সন্ধ্যা 6টায় পাইছি তেল, পুরো 4 ঘন্টা। আমি একটা জব করি, কিন্তু আমি জবে টাইম মতো যাইতে পারতেছি না। ট্রাস্টে গেছি 9টার সময় দাঁড়াইছি, 11:30টার সময় আমি আবার চলে গেছি, তেল পাই নাই। পরে আবার এই যে এইমাত্র এখন এই দাঁড়াইলাম, এটা তো বন্ধই। জানাইছে যে তেলে নাকি ওখানে যেখানে মজুদ সেখানে নাকি তেল এখনো আনতে গেছি, কিন্তু সেখানে সিরিয়ালে আছে। হাতে গোনা কিছু পাম্পে সিএনজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের কোনো সংকট নেই জানালেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির ঘোষণা দিয়েছে সরকার। পাম্প মালিকরা জানান, সংকট না থাকলেও গত 2 দিন জ্বালানি তেলের সরবরাহ বন্ধ থাকায় তেল বিক্রি করতে পারছে না তারা। পরিস্থিতি আসলে একটা গুজব ছড়ানো হয়েছে যে তেলের দাম বাড়বে বা তেল পাওয়া যাবে না। আমাদের 2 দিন বন্ধ ছিল, আমরা তেল উঠাতে পারি নাই। আজকে পেয়াটা করে আজকে যাবো, যদি আল্লাহ রহমত করে তাহলে পারলে তার কোনো সমস্যা থাকে না। প্রতিবার 10 মিনিট পর পর মাইকিং করা হচ্ছে, ভাই আপনারা এখানে লাইন দিয়েন না, আজকে আপাতত অকটেন আমি দিতে পারবো না। পাম্প মালিকরা বলছেন, রেশনিং এর মাধ্যমে ডিপো থেকে নির্ধারণ করা হচ্ছে কারা কি পরিমাণ তেল পাবে। যারা আগের দিন ডিজেল এনেছেন তাদেরকে অকটেন, আর যারা অকটেন পেয়েছেন তাদের শুধুমাত্র ডিজেল সরবরাহ করা হচ্ছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকটে রাজধানীর বিভিন্ন পাম্পে ভিড় করছেন যানবাহন চালকরা। আরও জানাতে মহাখালী আমতলী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, সরকার একদিকে বলছে জ্বালানি তেলে কোনো সংকট নেই, কিন্তু পাম্পগুলোতে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। আমরা মাত্রই প্রতিবেদনে দেখছিলাম অনেক পাম্পে লেখা আছে অকটেন নেই, ডিজেল নেই। এদিকে যারা তেল নিতে আসেন তারাও দীর্ঘ লাইন দিয়ে কোনো তেল পাচ্ছে না। কেন এই পরিস্থিতি, কি বলছেন পাম্প মালিকরা বা ক্রেতারা? সাথী, আমরা যে চিত্র দেখছিলেন, যে চিত্র আসলে গত কয়েক ঘন্টা ধরে ছিল, গতকাল রাতেও যে চিত্র ছিল পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছিল না, সেই চিত্রই কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা সকালে যেই পাম্পটিতে এসেছিলাম ভোর 8টার দিকে, সেই পাম্পটিতে এখন এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তেল দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ তারা ডিপো থেকে তেল আনতে পেরেছেন এবং তেল সরবরাহ শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে সরকার নির্ধারিত যে সীমা, সেই সীমার বেশি কিন্তু তারা তেল দিচ্ছেন, অর্থাৎ 300 টাকা করে প্রত্যেক বাইক প্রতি তারা তেল দিচ্ছেন। আমি একটু যদি জানার চেষ্টা করি যে আপনি কি তেল পেয়েছেন? না, এখনো পাইনি। জি পাবো, 2 ঘন্টা সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসছি।
হ্যাঁ, ভোগান্তি তো অবশ্যই তো ভোগান্তি। আমরা 2-3 ঘন্টা সিরিয়াল ধরে তারপরে তেল পাইতেছি মাত্র 300 টাকার। এটা তো অবশ্যই ভোগান্তি। 300 টাকার তেলে আর কয় কিলোমিটার চলে? আমি একটু জানতে চাই যে কত ঘন্টা বন্ধ থাকার পরে আজকে আবার তেল দেওয়া শুরু হলো এবং মানে কত পরিমাণে তেল দিচ্ছে? আমাদের ডিপো থেকে আসার লগে লগে আমরা তেল দিতেছি এবং কি পরিমাণে দিচ্ছে? 300 টাকা। 300 টাকা। শুনছিলেন যে যেমনটি সরকার নির্ধারিত সীমার বেশি আসলে তারা তেল দিচ্ছেন। আমি যদি আপনার কাছে জানতে চাই যে কতক্ষণ আপনি অপেক্ষা করছেন এবং কতক্ষণ অপেক্ষার পরে তেল পেলেন? প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করা লাগতেছে। আসলে মানে সবাই মানে টেনশনে মানে বেশি বেশি তেল নেওয়ার ট্রাই করতেছে। আর যেহেতু 300 টাকার উপরে তেল দিচ্ছে না, অনেকে দেখা গেছে 2-3 বার সিরিয়াল ধরে পরে তেল নিচ্ছে। যেমনটি শুনছিলেন সাথী, আসলে এই তারা যেই তেল পাচ্ছেন সেটিতে তারা আসলে তাদের হচ্ছে না, তারপরে তারা মেনে নিচ্ছেন। আর আমরা ফিলিং স্টেশন মালিকদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে এই আসলে তারা ডিপো থেকেও তেল পাচ্ছেন না, তো তারা যতটুকুই পাচ্ছেন পাওয়া মাত্রই আসলে তারা গ্রাহকদের কাছে সেই কাঙ্ক্ষিত তেল পৌঁছে দিচ্ছেন। সাথী, আমার ধন্যবাদ জাকারিয়া আপনাকে। বাংলাদেশে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও কয়েকটি গ্যাস ও তেলবাহী জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সকালে জ্বালানিবাহী 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করে। গত 28শে ফেব্রুয়ারির আগে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল জাহাজগুলো। এর আগে প্রণালী অতিক্রম করা জাহাজগুলো বাংলাদেশে পৌঁছলে সৌদি আরব, কাতার ও দুবাই বন্দরে আটকে পড়ে। ওমানের সোহার বন্দর থেকে একটি জাহাজ 22,172 মেট্রিক টন গ্যাস নিয়ে এসেছে। এছাড়া আরও 3টি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে বাংলাদেশের অভিমুখে রয়েছে। কাতারের রাস লাফান বন্দর থেকে এলএনজি বহনকারী জাহাজ 63,383 মেট্রিক টন কার্গো নিয়ে বন্দরে পৌঁছায়। একই উৎস থেকে আসা আরেকটি জাহাজ 63,075 মেট্রিক টন এলএনজি নিয়ে বন্দরে আসে। এছাড়া কাতারের রাস লাফান থেকে এলএনজি নিয়ে আসা লুসাইল জাহাজ সোমবার বন্দরে ভিড় করবে। একই বন্দর থেকে রওনা হওয়া এলএনজি বোঝাই আল গালায়েল জাহাজ 11ই মার্চ এবং লেব্রথা জাহাজ 14ই মার্চ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে ওমানের সোহার বন্দর থেকে এলপিজি বহনকারী জাহাজটি 22,172 মেট্রিক টন কার্গো নিয়ে আজ বন্দরে আসার কথা। চট্টগ্রাম বন্দরে আসা 15টি জাহাজ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাসুদ, নিঃসন্দেহে এটি একটি স্বস্তির খবর আমাদের জন্য যে অনেকগুলো জাহাজ বন্দরে ভিড় করছে। এই যেই জাহাজগুলো বন্দরে ভিড় করছে সেখানে কি কি পণ্য আছে, কি তথ্য আছে আপনার কাছে? ইতিমধ্যে জেনেছেন আজ সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে, অর্থাৎ বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে প্রায় 8টির মতো জাহাজ। আরও বেশ কয়েকটি জাহাজ তারা পথে রয়েছে। অর্থাৎ হরমুজ প্রণালীতে যে যুদ্ধ এবং ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হওয়ার আগে তারা কিন্তু হরমুজ প্রণালী তারা অতিক্রম করেছিল। সে সমস্ত জাহাজ কিন্তু তারা এসেছেন। এইসব জাহাজের মধ্যে রয়েছে এলপিজি, এলএনজি সহ ডিজেল এবং কনডেনসেট অর্থাৎ ক্রুড রয়েছে। একই সাথে একটি তথ্য জানাতে চাই, হরমুজ প্রণালী বন্ধের আগে পারস্য উপসাগরের যে দেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 10টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে আরম্ভ করে এবং চট্টগ্রাম বন্দরে পণ্য রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এইসব জাহাজগুলো কিন্তু বন্দরের বহির্নোঙর অর্থাৎ গভীর সাগরে অপেক্ষা করছে। সেগুলো তো হয়তো আজকে হয়তো খারাপ হতে পারে, তবে বাহিনী বিভিন্ন জাহাজ সেগুলো একটু পরে বন্দরে গেটে প্রবেশ করবে। মহিনগর থেকে সেখানে হয়তো প্রক্রিয়া আরম্ভ হবে এবং এইখানে যে জাহাজের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু এলপিজি, এলএনজি ছাড়াও কথা বলা হচ্ছে সেখানে কিন্তু এলপিজি, এলএনজি ছাড়াও কনডেনসেট অর্থাৎ ক্রুড রয়েছে এবং ডিজেল রয়েছে। এছাড়া বিভিন্ন কারখানার কাঁচামালও রয়েছে। অর্থাৎ যেটি একটি অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, যেটি আশঙ্কা একটা হয়েছিল সেটি আর থাকছে না। যেটি আসার খবর সেটি হচ্ছে আমাদের এই মুহূর্তে পর্যাপ্ত এলএনজি, এলপিজি এবং কনডেনসেট অর্থাৎ ক্রুডের জাহাজ আসছে। আশা করা হচ্ছে আমাদের দেশে তেলের বা গ্যাসের কোনো সংকট হবে না, এমনটাই মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। অসংখ্য ধন্যবাদ মাসুদ আপনাকে। তীব্র জ্বালানি এবং অর্থ সংকটে বছরের পর বছর ধুকে ধুকে মরছে দেশের তৈরি পোশাক শিল্প। জুলাই বিপ্লব পরবর্তী অস্থিরতায় বন্ধ হয়েছে 2 শতাধিক কারখানা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর ট্রাম্প প্রশাসনের শুল্ক আতঙ্কের পর এবার অস্থিরতার খাতায় যোগ হয়েছে মধ্যপ্রাচ্য সংঘাত। দেশি বিদেশি নানামুখী সমস্যায় তৈরি পোশাক খাতের এক সময়ের আশার আলো এখন নিভু নিভু করছে। এমন পরিস্থিতিতে আসছে ঈদে 280টি কারখানার বেতন বোনাস নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্প এখন গভীর সংকটে। গত ফেব্রুয়ারি মাসেও টানা সপ্তম মাসের মতো কমেছে রপ্তানি আয়। একদিকে ডলার ও জ্বালানি সংকট, অন্যদিকে বিশ্ব রাজনীতির মেরুকরণ, সব মিলিয়ে দিশেহারা দেশের পোশাক রপ্তানিকারকরা। সমূহ ঘূর্ণিঝড়ের মধ্যে যদি বাংলাদেশের গার্মেন্টস শিল্প কোনো সময় পড়ে থাকে, এই পড়েছে। কেন? কারণটি হলো চতুর্মুখী সমস্যা। গত 8 মাসে ট্রাম্প ট্যারিফ এবং একটা অরাজনৈতিক অস্থিতিশীল সরকার থাকার কারণে আমাদের কিন্তু অর্ডার কমেছে এবং 7 মাস তো আমাদের প্রচণ্ড নেগেটিভ গ্রোথ হয়েছে, সব মিলে 4%-এর কাছাকাছি। সংকটের ডালপালা ছড়িয়েছে বহুদূর। উপরন্তু মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের ফলে জ্বালানি তেলের সংকট এবং দাম বাড়ার শঙ্কা এই খাতে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। রপ্তানিতে আমাদের কমছে ধারাবাহিকভাবে এবং বিভিন্ন ইস্যু, বৈশ্বিক এবং আন্তর্জাতিক এবং দেশীয় ইস্যুতে আমরা বিভিন্ন প্রবলেম আছি। সো এটা আমাদের জন্য একটা কষ্টদায়ক ব্যাপার এবং এর মাধ্যমে যদি আমরা কিছু সাপোর্ট পাই তাহলে অনেক প্রতিষ্ঠান, আপনারা জানেন যে প্রতিষ্ঠান চলবে, নাহলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে অনেক প্রতিষ্ঠান এই ধাক্কাতেই। এর মধ্যে দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শিল্প মালিকরা জানান, ঈদে 280টি কারখানার বেতন বোনাস নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। 1 মাসের বেতনের সমান ঋণ সুবিধায়ও সংকট কাটছে না পুরোপুরি। যুদ্ধের কারণে আগে যে শিপটা যেত 1 মাসে, এটা লাগবে এখন 2 মাস, কিন্তু 2 মাসে তো আর এই যে আমি তো মূল্যায়ন পাচ্ছি না। দ্বিতীয়ত এই মালটা সে এখন নিচ্ছে না, কারণ সে অবজার্ভ করতেছে ওটা কোন দিকে গড়াচ্ছে। আমি তো মালটা শিপমেন্ট করতে পারবো না। তাহলে যেই উদ্যোক্তা 3 দিন আগে ভালো ছিল, শনিবারের আগে, সে তো এখন খারাপ হয়ে গেছে। রপ্তানি বাজার হারানো মানে শুধু ডলারের অভাব নয়, অর্থনীতির চাকার সাথে জড়িয়ে আছে লাখো শ্রমিকের জীবন জীবিকা। তাই এই খাতকে নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ শিল্প মালিকদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ গড়িয়েছে নবম দিনে। হামলা ও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট জানান, শত্রুকে 1 ইঞ্চি জমিও দখলে নিতে দেবে না ইরানিরা। এদিকে সংঘাতের পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিটার হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিনদের হুমকি দিলে বা হত্যা করলে জড়িতদের বিশ্বের যে কোনো জায়গা থেকে খুঁজে বের করে হত্যা করা হবে। শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার জবাবে ইসরায়েলের হাইফা শহরের তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তবে ইসরায়েল এই হামলার খবর স্বীকার করেনি। এদিকে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আর কুয়েতের সামাজিক নিরাপত্তা দপ্তরেও ড্রোন হামলা হয়েছে। ইরান বলছে, মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে মার্কিনিরা হামলা চালানোর কারণেই পাল্টা হামলা অব্যাহত রেখেছে তারা। কয়েকজন মার্কিন সৈন্যকে আটক করার দাবি করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এক্সে দেয়া এক পোস্টে তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের ভুল ধারণার ফলাফল। এ হামলার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান। তবে মার্কিন সেনা আটকের দাবি অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে বিশ্বের কোথাও মার্কিনীদের হত্যা করলে বা হুমকি দিলে জড়িতদের খুঁজে বের করে হত্যার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। If you kill Americans, if you threaten Americans anywhere on earth, we will hunt you down without apology and without hesitation, and we will kill you. No apologies, no hesitation, epic fury for them and the thousands of Americans before them, taken too soon by Iranian radicals. চলমান যুদ্ধের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেন, শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান। আর দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র ফার্স নিউজকে জানান, তীব্র মাত্রায় অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে ইরানের। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে নিহত 6 মার্কিন সেনার মরদেহ যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সহায়তা হিসেবে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীর কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কোনো প্রয়োজন ছিল না। দুই পক্ষকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।
বিদেশে বসেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদের জনক, এমন অভিযোগ এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গুম খুনের মতো অপরাধ করেও শেখ হাসিনার এতটুকু অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজধানী আগারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবসে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র মায়ের ডাক নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, গুম হওয়া প্রতিটি পরিবারের সদস্য কষ্ট করছে, তাদের ভাতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও জানান। প্রত্যাশা করেন এই চলচ্চিত্রের মাধ্যমে জাতিকে যেন সঠিক ইতিহাস জানানো হয়। আমরা বলছি, আমি বললাম যে আমি আজকে গিয়ে চিঠি লিখব এবং আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। স্বাধীনতা দিবস ও ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি জানান, এবারে ঈদে কোনো আলোকসজ্জা হবে না এবং সার্বিকভাবে সকল ক্ষেত্রে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ভাতা বোনাস পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ কর্মসূচি দিলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। ঈদের আগে যাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যার সৃষ্টি হয় এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। এডিশনাল আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোঅর্ডিনেট করবেন অন্যান্য ইউনিটের সাথে, যাতে জনজীবনে আমরা স্বস্তি দিতে পারি, কমফোর্ট দিতে পারি। টাকার অঙ্কে খেলাপি ঋণ কমেছে ৮৭,০০০ কোটি। তবে বিপুল অঙ্কের এ টাকা বাস্তবে আদায় হয়নি, কমেছে কেবল খাতা কলমে। নাজুক এ পরিস্থিতি সামাল দিতে নিয়ম অনুযায়ী বেড়েছে ব্যাংকগুলোর প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতের অঙ্ক। বিশ্লেষকদের সংখ্যা, এমন সব ঋণের বিপরীতে এই প্রভিশন রাখা হচ্ছে যার ৯৪% আর কখনো ফেরত পাওয়া যাবে না। সবশেষ হিসাব অনুযায়ী দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ ৫,৫৭,২১৬ কোটি টাকা। গাণিতিক হিসাবে এ অঙ্ক ৩ মাসে কমেছে ৮৭,২৯৮ কোটি টাকা। কিন্তু বিশ্লেষকরা মনে করেন এ হিসাব কাগজে কলমে কমলেও বাস্তবে আদায় হয়নি। এই ৮৭,০০০ কোটি টাকা যেটা কমেছে সেটা হলো যে আপনি যদি বলেন ব্যালেন্স শিটের এই জায়গাটাকেই একটু আপনাকে হেরফের করা হয়েছে। এইটা একটাই মেকানিজম, যেটা হলো আমরা রিশিডিউল এবং রিস্ট্রাকচার এবং যাদেরকে ডাইরেক্ট এক্সিটের একটা অপরচুনিটি দেওয়া হয়েছে, আর কিছু জুডিশিয়ারিতে যারা স্টে অর্ডার নিয়ে স্টাক করে রেখেছে। নিয়ম অনুযায়ী যে কোনো ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের কাছে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি জমা রাখতে হয়। ঋণ আদায়ের অনিশ্চয়তা বাড়লে প্রভিশনের হারও বাড়ে। গেল সেপ্টেম্বরে ব্যাংকের প্রভিশন ছিল ১,৩০,৩৬৬ কোটি টাকা, যা ডিসেম্বর প্রান্তিকে বেড়ে হয়েছে ২,৪৯,৬৪৯ কোটি টাকা। এরপরও সঞ্চিতির ঘাটতি আছে ১,৯১,৪৪১ কোটি টাকা। অর্থাৎ বিপুল মন্দ খিলাপি ঋণ একদিকে যেমন ব্যাংকের জন্য বোঝা হচ্ছে, আবার এর বিপরীতে পরিচালন মুনাফার বেশিরভাগ অর্থই জমা রাখতে হচ্ছে প্রভিশন হিসাবে। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সুবিধা নিয়ে বিপুল খেলাপি ঋণ নিয়মিত হওয়ায় কিছুটা কমেছে নিরাপত্তা সঞ্চিতির প্রয়োজনীয়তা। তাছাড়া ব্যাংকগুলো গ্রাহকের আমানত নিরাপদ করতে প্রভিশন বাড়িয়েছে। এতে প্রভিশন ঘাটতি কমলেও ব্যাংকের উপর খেলাপি ঋণের চাপের পাশাপাশি প্রভিশন বাবদ বিপুল অর্থ জমা রাখার চাপ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আওয়ামী লীগের শাসনামলে ইচ্ছাকৃতভাবে অপ্রকাশিত বিপুল খেলাপির হিসাব প্রকাশ করেছে ব্যাংকগুলো। এতে খেলাপি ঋণ হু হু করে বেড়েছে। এখন সেটি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত পুনঃতফসিলকরণের মাধ্যমেই এই ঋণগুলো খেলাপির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। বিশেষ ঋণ সহায়তা, নীতি সহায়তা যেটা প্রদান করা হয়েছে, সেখানে ডাউন পেমেন্টের মাত্রা প্রচলিত হারের তুলনায় কম রাখা হয়েছে।
এমন বাস্তবতায় শুধু কাগজে হিসাবের ঘষা মাজা নয়, বরং খেলাপি ঋণ আদায়ের বিশেষ উদ্যোগই হতে পারে ব্যাংক খাতের উন্নতির টেকসই সমাধান, এমন মত সংশ্লিষ্টদের। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেটে ৭০০ বছর ধরে এক কাতারে বসে ইফতার করেন ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। এমন মোহনীয় দৃশ্য দেখা যায় হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে। পবিত্র রমজানে ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দরগা প্রাঙ্গণে আয়োজন করা হয় গণ ইফতারের। সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা সারা বছরই ভক্ত দর্শনার্থীদের পদচারণায় সরব। তবে রমজান মাসে এই প্রাঙ্গণ রূপ নেয় গণ ইফতারের মিলন মেলায়। দুপুর পেরুতেই লঙ্গরখানায় শুরু হয় রান্নার ব্যস্ততা। বিশাল পাত্রে প্রস্তুত করা হয় ভুনা কিংবা পাতলা খিচুড়ি, সঙ্গে ঐতিহ্যবাহী আখনি। বিকেলে দেশের নানা প্রান্ত থেকে আগত ভক্ত, মুসল্লি ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন মাজার চত্বরে। ইফতারের আগে সারি সারি বসে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভক্ত দর্শনার্থীরা মনে করেন এই ইফতার কেবল খাবার নয়, এক ধরনের আত্মিক প্রশান্তি। যারা এই দূর দূরান্ত থেকে আসে তাদের খাবার ব্যবস্থা হয়ে যায়, সেজন্য আমরা অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি জ্ঞাপন করছি। ৭০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই গণ ইফতার। বংশ পরম্পরায় মোতোয়াল্লি পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত হয় লঙ্গরখানা। প্রতিদিন অন্তত ৫০০ মানুষ ইফতার ও সাহরিতে অংশ নেন। শুধু মুসলমান নয়, অন্য ধর্মের অনুসারীরাও এই আয়োজনে যুক্ত হন। ইফতারে যে লোকজন আসেন অনেক সময় ৫০০-র উপরে হয়ে যায়। আমরা সবাইকে একই কাতারে আমরা ইফতার করাই। সব ভেদাভেদ ভুলে এক কাতারে বসে ইফতার করার এই দৃশ্যকে সিলেটবাসী অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির উজ্জ্বল প্রতীক হিসেবে দেখছেন। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য নারী পুরস্কার পেয়েছেন বেগম খালেদা জিয়া। নারী দিবসে সাবেক প্রধানমন্ত্রীর নাতনি জাইমা রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। বলেন, বর্তমান সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড প্রকল্পে নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও নারী অধিকার আদায়ে ছিলেন অবিচল। নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে সবসময় সোচ্চার ছিলেন গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন এবং নারী অধিকার নিয়ে। মৃত্যু করে গেছেন গণতন্ত্রের জন্য লড়াই। নিজের জীবনের চেয়েও গণতন্ত্র ও নারী অধিকারকে এগিয়ে রাখা মহিষী এই নারীকে এবারের আন্তর্জাতিক নারী দিবসে ভূষিত করা হয়েছে গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য নারী পুরস্কারে। অটল মনোবল ও কারাবন্দী দিনগুলোর জন্য তিনি গণতন্ত্রের বাতিক হন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ব্যারিস্টার জাইমা রহমান নানির পক্ষে পুরস্কার গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এদেশের নারী অগ্রযাত্রায় খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। বলেন, নারী এগিয়ে গেলেই জাতি এগিয়ে যাবে। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা। শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার স্মৃতি চির অব্যয়, চির অক্ষয়, অমর। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নারীর শক্তি তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি তার সাহসে। রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করে গেছেন, সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন বেগম খালেদা জিয়া। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারী অধিকার রক্ষায় বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড সহ নানা পদক্ষেপেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। অর্থাৎ আগামী 10ই মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এবছর 8 বিভাগ হতে 5টি ক্যাটাগরিতে মোট 39 জন অদম্য নারীর মধ্য থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ 5 জনের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে হাজির হতে সমন জারি করেছে। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে রমনা থানা জাতীয়তাবাদী দলের সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলাটির গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি করবেন বাদী পক্ষের আইনজীবী আমিরুল ইসলাম আমির। পরে নাসিরুদ্দিনের বিরুদ্ধে সমন জারি করে আদালত। নির্বাচন পরবর্তী সময়ে নারীর প্রতি রাজনৈতিক সহিংসতা বেড়েছে। এই সহিংসতা কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। পরে মনিরা শারমিনকে আহ্বায়ক ও ডাক্তার মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করে 3 সদস্যের জাতীয় নারী শক্তির কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি নারী অধিকার রক্ষায় কাজ করবে বলেও জানান নাহিদ ইসলাম। ঈদ সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত বিপণী বিতানগুলোতে ভিড় করছেন নানা বয়সের মানুষ। ব্যবসায়ীরা জানান, নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় এবার বেচাকেনায় বেশ ভালো। তবে ক্রেতাদের অভিযোগ, পোশাকের দাম গতবারের তুলনায় অনেকটাই চড়া। রং বেরঙের আলোকসজ্জা আর নতুন পোশাকের সুবাসে ঠাকুরগাঁওয়ের প্রতিটি বিপণী বিতানে এখন উৎসবের আমেজ। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতাদের ভিড়। শহরের বড় বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাত কোথাও এখন আর তিল ধারণের ঠাঁই নেই। বাহারি ডিজাইন আর নতুনত্বের ছোঁয়ায় দোকানগুলো সাজানো হয়েছে ক্রেতাদের রুচি অনুযায়ী। এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় আছে নানা ধরনের কারুকাজের 3 পিস ও লেহেঙ্গা, আর ছেলেদের ঝোঁক পাঞ্জাবি আর শার্টে। তবে বাজারে আসা নতুন সব পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। 3 পিস নিচ্ছি, ব্যাগ নিচ্ছি, জুতা নিচ্ছি, জামা নিচ্ছি, কসমেটিক্স নিচ্ছি, অনেক কিছু নিচ্ছি। ঈদের 2টা জামা অলরেডি নেওয়া হয়ে গেছে, এখন আরো গর্জিয়াস জামা দেখতে চলে এসেছি। ছেলেদের জন্য তো অনেক আইটেম আছে বিভিন্ন ধরনের, আর মেয়েদের ফার্সিটা বেশি চলছে, ফার্সি, পাকিস্তানি 3 পিস। ঈদের কালেকশন সবকিছু অ্যাভেলেবেল আছে, ভরপুর কালেকশন আছে। আর কেনা বেচা আলহামদুলিল্লাহ গত 4-5 দিন থেকে বেশ ভালোই আমরা সাড়া পাচ্ছি। নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় এবার কেনাবেচা ভালো। উৎসবের এই আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়, এমনটাই প্রত্যাশা ঠাকুরগাঁওবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।